হ্যাঁ। দেখো পরবর্তী সূত্র। প্রাদায়ঃ। দেখো বলছে প্রাদয়ঃ, ঠিক আছে? না, প্রাদয়ঃ তো কি, প্রাদয়ঃ এর অর্থ হচ্ছে যে এটাও নিপাত সংজ্ঞা বিধায়ক সূত্র, এটাও নিপাত সংজ্ঞা বিধায়ক সূত্র। না, এই সূত্রটা কাদের নিপাত সংজ্ঞা বিধান করে? না, প্রভৃতির। প্রভৃতি বলতে কোনগুলো? প্রভৃতি বলতে একটা লিস্ট আছে যাদের উপসর্গ সংজ্ঞা হয়, ঠিক আছে? 20টা কিংবা 22টা, বিংশতির এসো 20টা, 20টার একটা লিস্ট আছে। না, কি লিস্ট? হুম, যাদেরকে উপসর্গ বলা হয় সেইগুলোর ওই যে প্রভৃতি, হুম, ওই যে প্রভৃতির এখানে কি হবে না, ওই নিপাত সংজ্ঞা হবে। তা এখন সেগুলো কি কি আমরা দেখব। যে প্র, পরা, অনু, অব, প্রপরাব, প্রপরা, অব, প্রপরাব, সম, অনু, অব, নিস, নির, দুস, দূর।
হুম, বি আং নি, বি আং নি, অধি অপি অতি, অধি অতি অপি, সু উত অভি, সু, হুম, সু অভিপ্রতি, পরি উপ, মোট 22টি। প্রভৃতি কি কি? প্রভৃতি হচ্ছে এইগুলো। দেখো এইগুলো তো আর দ্রব্যার্থক কিভাবে হবে? এইগুলো দ্রব্যার্থক হয় না। দ্রব্যার্থক মানে হচ্ছে মানে পার্থিব কোনো দ্রব্যকে বোঝাতে হবে। শুধুমাত্র পার্থিব নয়, পার্থিব, জলীয়, আকাশ, জলীয়, বায়ু, অগ্নি সম্বন্ধীয় কোনো দ্রব্যকে বোঝাতে হবে। সেই রকম তো এগুলো বোঝায় না। এইগুলোর অন্য অন্য অর্থ আছে। মানে দ্রব্যার্থক মানে কি, যে 9টা দ্রব্য আছে না, পৃথিবী, অপ, তেজ, বায়ু, আকাশ, কাল, দিগাত্ম, মন, ওই 9টা দ্রব্যের মধ্যে যে কোনো একটাকে বোঝাতে হবে। প্র, পরা, অব, সম, অনু, প্র, পর, প্র, পরা, অব। হুম, ঠিক আছে। মানে এই এইগুলোর মানে এই যে প্র, পরা, অব, সম, অনু, নিস, নির্দোষ, দূর, এইগুলোর অর্থ হতে হবে যে কোনো একটা দ্রব্য। তখন নিপাত সংজ্ঞা হবে না। আর যদি দ্রব্যার্থক না হয়, যদি দ্রব্যার্থকে না বোঝায়, কোনো দ্রব্যকে না বোঝায়, তখন কিন্তু নিপাত সংজ্ঞা হবে। এইটা হচ্ছে বক্তব্য। তাই বলছে অদ্রব্যার্থক প্রাদয়ঃ। অদ্রব্যার্থক যে প্রাদয়ঃ, সেইগুলো নিপাত সংজ্ঞা হয়ে থাকে, তাদের নিপাত সংজ্ঞা হয়ে থাকে। অদ্রব্যার্থক প্রাদয়ঃ, বোঝা গেল? তার মানে প্র, পরা, সম, প্র, পরা, অব, সম, অনু, নিস, নির্দোষ, দূর, বি অতি, বি আং নি, অধি অতি অপি, সু উত অভিপ্রতি, পরি উপ, এগুলো সব নিপাত। কোন সূত্র দিয়ে? প্রাদয়ঃ। আগে একটা নিপাত সংজ্ঞা বিধায়ক সূত্র পেয়েছি। সেটা কোন সূত্র ছিল? সেটা কোন সূত্র ছিল? চাঁদয় অসত্ত্বে। চাদয় অতত্বে, অর্থাৎ চাদিগণে পঠিত যে সমস্ত শব্দ, সেইগুলোর নিপাত সংজ্ঞা হবে। ঠিক আছে, চাদিগণে পঠিত যে সমস্ত শব্দ যেগুলো অদ্রব্যার্থক, তাদের নিপাত সংজ্ঞা করা হয়েছিল ওই সূত্র দিয়ে। স্যার বলছি, ওইখানে যে আপনি উপসর্গগুলো লিখেছেন, আমরা তো জানি উপসর্গ 20টা। ওইটা এর মতভেদ আছে, ঠিক আছে, এই নিয়ে, এগুলো নিয়ে মতভেদ আছে। 22টাই অ্যাকচুয়ালি। তুমি দেখো না, এই সবগুলোই উপসর্গ। এবং অ্যাকচুয়ালি 20টা কেন বলে, অ্যাকচুয়ালি 20টা কেন বলে তার একটা কারণ আছে। এই যে দেখো, এই 4টে আছে না, নিস, নির, দোষ, দূর, এইগুলো দেখো স্বরূপ তো ভিন্ন ভিন্ন। মানে নিস এটা সকারান্ত, নির এটা রকারান্ত, দুস সকারান্ত, দূর রকারান্ত, এগুলো স্বরূপ তো ভিন্ন ভিন্ন। কিন্তু বিষয়টা হচ্ছে, মানে 20টা এই কারণে বলা হয়, এই যে সকারান্তটা এটা, এবং দুস এবং নিস, এরা এক জায়গায় প্রক্রিয়া করতে গিয়ে রকারান্তেই পৌঁছে যায়। ঠিক আছে, মানে প্রক্রিয়ায় যখন এরা প্রক্রিয়া দশাতে এসে যাবে না, যখন প্রক্রিয়া হবে এদেরকে নিয়ে, তখন সকারটা থাকে না, তখন রকারে গিয়ে এরা অবসান হয়ে যায়, রকারে গিয়ে শেষ হয়। আমার মনে হয় সেই দৃষ্টিকোণ থেকে এই নিস এটাকে আর দুস এটাকে পৃথকভাবে ধরে না।
কিন্তু যদি দুটোকে ভিন্ন ভিন্ন ধরা হয়, নিস এবং দুস বা নিস নির দুস দূর, এইরকম যদি ভিন্ন ভিন্ন ধরা হয় তাহলে কিন্তু 22টাই হবে। আর যদি দেখা যায় যে না, যদি ধরো যে না এই নিস এবং দুস এইগুলো তো পরে গিয়ে রকারান্তে পৌঁছাবে, আর রকারান্ত আছে অলরেডি, নির, দূর, এগুলো রকারান্ত আছে, তাহলে এদেরকে আর পৃথক করে ধরবো না, তাহলে কিন্তু 20টাই হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে কিন্তু 20টাই হয়ে যাবে। অতএব এটা তোমাদের মানে আমাদের না, এটা যে যেমন ভাবে ধরে, হয়তো আমার মনে হয় এইভাবে কল্পনা করেই এটা 20টা বলা হয়েছে। এইরকম আছে একটা ইয়েতে একটা তালিকা আছে, বিংশতিরেষ উপসর্গ গণঃ কথিতঃ কভিনা, সখে বিংশতিরেষ বি অং অতি বিংশতিরেষ উপসর্গ গণঃ কথিতঃ কবিনা, মানে 20টা এরকম আছে। দেখো পরবর্তী সূত্র হচ্ছে উপসর্গাঃ ক্রিয়াযোগে। হুম, দেখো কি বলছে, পরবর্তী সূত্র হচ্ছে উপসর্গাঃ ক্রিয়াযোগে। এইগুলো হচ্ছে এটা হচ্ছে উপসর্গ সংজ্ঞা বিধায়ক সূত্র। উপসর্গ সংজ্ঞা বিধায়ক সূত্রম উপসর্গাः ক্রিয়াযোগে। উপসর্গাः ক্রিয়াযোগে, না কি বক্তব্য, যে प्रादयः क्रियायोगे उपसर्गसंज्ञाः स्युः। प्रादयः क्रियायोगे उपसर्गसंज्ञाः स्युः, অর্থাৎ প্র প্রভৃতি যখন ক্রিয়ার সঙ্গে যুক্ত হয় তখন তাদের উপসর্গ, তখন সেইগুলি উপসর্গ সংজ্ঞা লাভ করে। প্রভৃতি হুম, প্রভৃতি উপসর্গাः ক্রিয়াযোগে। কি বক্তব্য, যে প্রভৃতি যখন ক্রিয়ার সঙ্গে যুক্ত হয় তখন সেগুলো উপসর্গ সংজ্ঞক হয়। ক্রিয়ার সঙ্গে যুক্ত হয় মানে, মানে প্রভৃতি কি কি এগুলো বোঝাই যাচ্ছে, আমরা দেখলাম। প্রভৃতি কি কি এগুলো আমরা আগেই লিখে দিয়েছি অলরেডি একবার, তো ওই সূত্রের জন্য আবার এখানে কপি করে দিচ্ছি না। এইগুলো হচ্ছে প্রভৃতি, না এইগুলো যখন ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়, দেখো এই অবস্থায় এইগুলো কিন্তু উপসর্গ নয়, মানে পরা অব সম অনু এগুলো কিন্তু উপসর্গ নয়, ঠিক আছে? তাহলে ধরো বলা হলো যে পরা এই অবস্থায় উপসর্গত্ব লাভ করে না, কিন্তু পরাজয়তে এই অবস্থায় উপসর্গত্ব লাভ করে। পরাজয়তে এই অবস্থায় উপসর্গত্ব লাভ করে। দেখো কি বললাম, বোঝা গেল?
কি বললাম বোঝা গেল? দেখো, যখন ওটা যখন ওটা কি হবে, যখন ওটা ক্রিয়ার সঙ্গে যুক্ত হবে। দেখো, জয়তে একটা ক্রিয়া তো নাকি, জয়তে একটা ক্রিয়া, ওটা যখন ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেল তখন ওটাকে উপসর্গ সংজ্ঞা বলা হচ্ছে। যখন ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়নি, কেবলমাত্র পড়া, ওটা কিন্তু উপসর্গ নয়। কেবলমাত্র পড়া, সেটা কিন্তু উপসর্গ নয়। ঠিক আছে, যখন ওটা ক্রিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে, ধরো বলা হলো যে অনু, এটা কিন্তু উপসর্গ নয়। কিন্তু যখন বলবো যে অনুভবতি, এই অবস্থায় উপসর্গাঃ ক্রিয়া যোগে, এই সূত্র দ্বারা এর উপসর্গত্ব প্রাপ্ত হয়। দেখো বোঝা গেল কি বললাম? হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার। তাহলে যখন ওগুলো ক্রিয়ার সঙ্গে যুক্ত হবে তখনই কিন্তু ও উপসর্গত্ব প্রাপ্ত হবে। ক্রিয়ার সঙ্গে যুক্ত না হলে পরে ওটা উপসর্গত্ব প্রাপ্ত হয় না। তাই বলছে উপসর্গা ভবন্তি কদা ক্রিয়া যোগে, ক্রিয়ার সঙ্গে যুক্ত হলে পরেই তবে উপসর্গত্ব প্রাপ্ত হয়। ক্রিয়ার সঙ্গে যুক্ত হলে পরেই, ঠিক আছে, তবেই ক্রিয়া এটা। হুম, দেখো পরবর্তী সূত্র, উপসর্গাঃ ক্রিয়া যোগে, এই উপসর্গ সংজ্ঞা হলে আবার আরো অন্যান্য অনেক কাজ হয়। উপসর্গ সংজ্ঞা হলে আরো অন্যান্য অনেক কাজ হয়। গতিশ্চ প্রাদয়ঃ ক্রিয়া যোগে গতিসংজ্ঞকাঃ ভবন্তি। প্রভৃতি ক্রিয়ার সঙ্গে যুক্ত হলে সেইগুলি গতিসংজ্ঞাও লাভ করে। মানে গতি একটা সংজ্ঞা, গতি একটা সংজ্ঞা। এই গতি সংজ্ঞা কাদের হয় না, ওই প্রভৃতির গতি সংজ্ঞা হয়, ওই প্রভৃতির গতি সংজ্ঞা হয়। ঠিক আছে, গতি সংজ্ঞা কাদের হয় না, ওই প্রভৃতিরই গতি সংজ্ঞা হয়। যেমন উপসর্গ সংজ্ঞা হয় যে কারণে, গতি সংজ্ঞাও হয় সেই কারণে। উপসর্গ সংজ্ঞা হয় কোন কারণে? উপসর্গ সংজ্ঞা হয় যে ওইগুলো যখন ক্রিয়ার সঙ্গে যুক্ত হয় তখন তাদের উপসর্গ সংজ্ঞা হয়। আর একইভাবে ওই গতিশ্চ, এটা ক্রিয়ার সঙ্গে যুক্ত হলে পরে
ঠিক আছে, ক্রিয়ার সঙ্গে যুক্ত হলে পরে ঠিক আছে, ক্রিয়ার সঙ্গে যুক্ত হলে পরে তবেই ওটা কি বললাম, যে ক্রিয়ার সঙ্গে যুক্ত হলে পরে তবেই এগুলোর কি হয় না, গতি সংজ্ঞাও হয়। মানে উপসর্গ এবং গতি দুটোই সংজ্ঞা, যে কারণে উপসর্গ সংজ্ঞা হয় ওই একই কারণে গতি সংজ্ঞাও হয়। এদের কাজ কিন্তু ভিন্ন ভিন্ন। উপসর্গ সংজ্ঞা হলে একরকম কাজ, গতি সংজ্ঞা হলে আর একরকম কাজ, এরকম ভিন্ন ভিন্ন কাজ আছে। পরবর্তী কি দেখো, গতিশ্চ, এরপরে একটা পড়বো বিরাম অবসানম। তাহলে কি বললাম, যে বিরাম বসানম, বিরাম বসানম। দেখো শোনা যাচ্ছে পিয়ালি? সরি, একটা ফোন আসছে। পিয়ালি শোনা যাচ্ছে? হ্যালো পিয়ালি, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। চলো।
বর্ণানাম অভাবः অবসানসংগः স্যাत्। বর্ণানাম অভাবः অবসানসংগः স্যাत्। দেখো, বর্ণানাম অভাবः অবসানসংগः স্যাत् এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বর্ণের অভাব যেখানে, এই দুটোকে মাথায় রাখবে, হ্যাঁ? এখানে ট্রেস দেবে এটাই, যেখানে আর যার পরে, এই দুটোকে মাথায় রাখবে। এই উভয়ের অবসান সংজ্ঞা হবে। বর্ণের অভাব যেখানে, বর্ণের অভাব যেখানে এবং 40 এবং যার পরে, এই উভয়ের অবসান সংজ্ঞা হয়। এই সূত্রগুলো সব যখন আমরা ভূধাতুর প্রক্রিয়া করব, দেবে খুব সুন্দর কাজে লাগবে এগুলো। অতএব এগুলো একবারে মাথা থেকে মুছে দিও না, ভুলে যেও না। এগুলো আমাদের পরেতেই কাজে লাগবে ভূধাতু প্রক্রিয়া নিষ্পন্ন করার সময়। ঠিক আছে? হুম। তাহলে কি বলছে, উদাহরণ কি হবে দেখো। আমরা যখন হুম, চলো। তাহলে কি বলছিলাম, যে উদাহরণ এরকম হয়, যে একটা যেমন ধরো হয় না যে এর উদাহরণ, অবসান সংজ্ঞা, অবসান সংজ্ঞা হলে বিসর্গ। ঠিক আছে, ধরো যে রামহ বলি, রামহ, এই যে রামহ বলি, এর যে প্রক্রিয়াটা হয় সেটা এরকম। প্রথমে রাম, তারপরে প্রথম আর এক বচন সুপ্রত্যয়, সুপ্রত্যয়, এখানে রাম স, কেন স হয়, এখানে উপদেশে জনুনাসিক ইত, এই সূত্র দিয়ে সুয়ের যে উকারটা ইত সংজ্ঞা হয়ে যাবে। তারপরে তস্য লোপহ, তোমরা এগুলো পড়েছো, এখানে আমরা পড়েছি সব। উপদেশে অজনুনাসিক ইত, এই সূত্র দিয়ে ইত সংজ্ঞা হবে এবং তস্যের বোধে লোপ হয়ে যাবে। এবং পরবর্তী এটা হয়ে গেল রামস শশজুস রুহ বলে সূত্র আছে না, পদান্তে সকারের স্থানে রু আদেশ হবে।
তাহলে রামরু। এই যে সসটা পদান্তে সকার, এই যে এটা সকার পদান্তে বিদ্যমান, পদান্তে বিদ্যমান সকার, তার স্থানে রু আদেশ হবে, রু, তার স্থানে রু আদেশ হবে, তাহলে রামরু হলো। এখানেও একই রকম ভাবে ওই উপদেশে অজননাসিক ইট দিয়ে এই রুইয়ের উকারটা লোপ হয়ে যাবে, ইৎসংজ্ঞা হয়ে লোপ হয়ে যাবে, রুইয়ের উকারটা ইৎসংজ্ঞা হয়ে লোপ হয়ে কি থাকবে, রামর। এই যে রামর হলো, ঠিক আছে, রামর হলো, এই জায়গায় এই বিরাম অবসানম সূত্রটা লাগবে। এই জায়গায় এই বিরাম অবসানম এই সূত্রটা প্রয়োগ হবে। না কিরকম, না কিরকম বলতে কি অর্থ বলা হয়েছে, না বর্ণের অভাব যেখানে এবং বর্ণের অভাব যার পরে, এই দুইয়ের, না বর্ণের অভাব যেখানে, ভেবে দেখো, এই যে আমি যে ব্ল্যাঙ্ক স্পেসটা তৈরি করলাম, এটা মানে রয়ের পরে এই জায়গাটায় কোনো বর্ণ আছে হ্যাঁ কি না, কোনো বর্ণ আছে কি, আমি জিজ্ঞাসা করছি কোনো বর্ণ আছে হ্যাঁ কি না। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো পিয়ালি, আমার কথা শুনতে পাচ্ছ? স্যার আপনার কথা কাটা কাটা আসছে, শুনতেই পাচ্ছি না। আচ্ছা, সেটা বলো। এখন শোনা যাচ্ছে? এখন দেখো তো, অদিতি, অন্তরা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। তো সেটা বলো যে কাটা কাটা। শোনা যাচ্ছে স্যার। আমি বলছি, ওই যে যেখানে রকারের পরে যে একটা ব্র্যাকেট দেয়া হয়েছে, ওইখানে কোনো বর্ণ আছে হ্যাঁ কি না, ওখানে কোনো বর্ণ আছে হ্যাঁ কি না, নেই। না। তাহলে নেই মানে বর্ণের অভাব আছে, বর্ণ নেই তার মানে বর্ণের অভাব আছে, তাই তো? নেই মানে কি, বর্ণের অভাব আছে তো, নেই মানে বর্ণের অভাব আছে, ঠিক আছে, নেই মানে বর্ণের অভাব আছে। তাই যেখানে বর্ণের অভাব মানে যেখানে বর্ণ থাকে না, সেই জায়গাটার অবসান সংজ্ঞা হয়। যেখানে যেখানে বর্ণের অভাব, সেই জায়গাটার অবসান সংজ্ঞা হয়। এখন ভালো শোনা যাচ্ছে অন্তরা? তাহলে হ্যাঁ। বর্ণের অভাব যেখানে, সেই জায়গাটার অবসান সংজ্ঞা হয়। অতএব এখানে বর্ণের অভাব, যেখানটা আমি ওই যে সিলেক্ট করে রেখেছি, যে সবুজ অংশটা দেখা যাচ্ছে, ওইখানে বর্ণ নেই মানে বর্ণের অভাব আছে, তার মানে ওই ওই জায়গাটার অবসান সংজ্ঞা হয়। আর একটা দেখো ওখানে ইয়ে আছে, বর্ণের অভাব যার পরে, বর্ণের অভাব যার পরে, এই যে বর্ণের অভাবটা এখানে আছে কার পরে আছে, এই যে বর্ণের অভাবটা এখানে আছে কার পরে আছে, বর্ণের অভাবটা আছে কার পরে, রয়ে হসন্তর পরে, ঠিক আছে, রয়ে হসন্তর পরে।
তাহলে এই রয়েরও, এই যে রয়ে হসন্ত, এরও কিন্তু এখানে অবসান সংজ্ঞা হবে, এরও অবসান সংজ্ঞা হবে। এবং অবসান সংজ্ঞা হলে পরে, ঠিক আছে, অবসান সংজ্ঞা হলে পরে, অবসান সংজ্ঞা হলে পরে তারপরে ওই রটা বিসর্গ হয়ে যাবে, সেটা অন্য কথা। কিন্তু অবসান সংজ্ঞা কি করে হয় এবং কার হয় সেটা দেখালাম। অবসান সংজ্ঞা হলে পরে ওই রটা বিসর্গ হয়ে যাবে। অবসান সংজ্ঞা হলে পরে ওই রটা বিসর্গ হয়ে যাবে, ঠিক আছে। এবং তাহলে রামহ রূপ সিদ্ধি হয়ে যাবে, তাহলেই রামহ রূপ সিদ্ধি হয়ে যাবে। কিন্তু আহ, হুম, দেখো পরবর্তী সূত্র, বোঝা গেল তো অবসান সংজ্ঞা কার হয় কিভাবে হয়, বোঝা গেল তো। পরে হচ্ছে আহ, সূত্র, হুম, তাহলে কি বললাম, যে পরবর্তী সূত্র হচ্ছে পরহ সন্নিকর্ষঃ সংহিতা। পরহ সন্নিকর্ষঃ সংহিতা, পরহ সন্নিকর্ষঃ সংহিতা বৃত্তি হচ্ছে বর্ণানাম অতিশয়িতঃ সন্নিধিঃ সংহিতা সংজ্ঞः স্যাৎ। বর্ণানাম অতিশয়িত, একবার বর্ণানাম অতিশয়িতঃ সন্নিধিঃ সংহিতা সংজ্ঞः স্যাৎ। না, কি অর্থ? সূত্রার্থ হচ্ছে যে বর্ণের অতিশয়িত নৈকট্যই, নৈকট্য মানে নিকটে অবস্থান, নৈকট্য যারা কাছাকাছি অবস্থান করে, দুটি বর্ণ যদি অত্যন্ত সমীপে অবস্থান করে তখন তাদের সংহিতা সংজ্ঞা হয়। দুটি বর্ণ যদি অত্যন্ত সমীপে অবস্থান করে তখন তাদের সংহিতা সংজ্ঞা হয়, ঠিক আছে। তাই বলছে যে বর্ণানাম অতিশয়িত, অতিশয়িত মানে অত্যন্ত, অতিশয়িত মানে অত্যন্ত, ঠিক আছে, অতিশয়িত অত্যন্ত। দুটি বর্ণ যদি অত্যন্ত সমীপে অবস্থান করে তখন তাদের সংহিতা সঙ্গ হয়ে থাকে। হুম, যেমন ধরো উদাহরণ কি হবে, ধরো বললাম যে অত্র এব,
এরকম বলা অত্র এব, অত্র আর এ ব। দেখো এই যে এ এবং ব, এই দুটো অত্যন্ত নিকটে অবস্থান করছে। ঠিক আছে, অত্যন্ত নিকটে অবস্থান করছে বা সমীপে অবস্থান করছে। অতএব এই দুটো সংহিতা সংজ্ঞা হবে। মানে বক্তব্য হচ্ছে, দেখো সমস্ত বর্ণই যে যারা কাছাকাছি অবস্থান করে তারাই যে সংহিতা সংজ্ঞা প্রাপ্ত হয় এমন নয়। যেসব বর্ণগুলো কাছাকাছি অবস্থান করে এবং তারাই সংহিতা সংজ্ঞা প্রাপ্ত হবে এমন নয়, সেগুলো আবার সংহিতার যোগ্য হতে হবে। ধরো বললাম যে ক এবং প, ধরো বলা হলো যে যে গমিষ্যামি স্বাহা, এটা ভেঙে দেখতে গেলে গমিষ্যা দিয়ে ময় হসন্ত ই, তারপর তালবস্য। মানে এই যে ই এবং তালবস্য, এরা তো খুব কাছাকাছি অবস্থিত। ই এবং স এরা কাছাকাছি অবস্থিত। তাই এরকম কাছাকাছি অবস্থিত হলেই যে সংহিতা সংজ্ঞা হবে এমন নয়, সেগুলোকে আবার সংহিতার যোগ্যও হতে হবে, না হলে কিন্তু হবে না। সংহিতার যোগ্য হলে পরে তবেই সংহিতা সংজ্ঞা হবে। অতএব সেগুলো বেশিরভাগ অচ হতে হবে, অচ। দুটো যদি পরস্পর অচ হয় তবেই সেগুলো সংহিতা সংজ্ঞা হবে। ঠিক আছে, না হলে হবে না। হুম, আর কোন নাম্বার আছে? হুম, পরবর্তী। হ্যাঁ, কাকা বারুল থেকে পার্থ বলছি। বাড়িতে আছো? ও পেরিয়ে চলে গেছে এদিকে। শরীর খারাপ মনে হচ্ছে। এই, কি হলো, জ্বর নাকি? না, আমি ভাবলাম এইদিকে পেরোবে, হয়তো সেই মনস্কলটা করতে লাগবে। আমাদের ব্রাহ্মণকে পাওয়া যাচ্ছে না, ও কোথায়, ফোন ফোন ধরছে না। একটু ওই, একটু ওই ওই ইয়েগুলো খুলছে, যে মানে উপরে যে ছাউনিটা আছে না, ওইগুলো খুলছে। ওইগুলোই কি ব্রাহ্মণকে দিয়ে খোলাতে হবে, না এমনি যখন মন্দিরটা যখন ভাঙবে তখন ব্রাহ্মণকে দিয়ে ভাঙবে? মানে এই মায়ের মন্দিরটা, তাই তো? আর এমনি খোলার সময় যে উপরে যে অ্যাসবেস্টসের ছাউনি আছে ওইটা? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হুম, হুম, তাহলে কি হলো? পরবর্তী হচ্ছে যে সুপ না, সুপ্তিঙ্গন্তম পদম, সুপ্তিঙ্গন্তম পদম বৃত্তি কি সুবন্তম তিঙন্তম চ পদসঙ্গম স্যাৎ, সুবন্তম তিঙন্তম চ পদসঙ্গম স্যাৎ। সূত্রার্থ কি? সূত্রার্থ হচ্ছে যে সুপ অন্তে আছে যার, তিং অন্তে আছে যার, এমন শব্দস্বরূপের পদসংজ্ঞা হয়। সুপ অন্তে আছে যার, তিং অন্তে আছে যার, এমন শব্দস্বরূপের পদসংজ্ঞা হয়। সুপ কি কি? সু ও যস
অম ঔট ষষ্ঠাভ্যাম ভিস এভ্যাম ভ্যাস অসি ভ্যাম ভ্যাস অস ওস আম ই ওস সুপ। এগুলো হচ্ছে সুপ। তিন কি তিপ তস ঝি সিপ থস থ মিপ বস মস ত আতাম ঝ থাস আথাম ধম ইট বহি মহি। এগুলো তিন। ঠিক আছে, সুপ এবং তিন এইগুলো অন্তে যার থাকবে, এইগুলো অন্তে যার থাকবে তাদের পদ সংজ্ঞা হবে। তাহলে এটা কি সংজ্ঞা বিধায়ক সূত্র? এটা পদ সংজ্ঞা বিধায়ক সূত্র। এটা কোন সংজ্ঞা বিধায়ক সূত্র? এটা হচ্ছে পদ সংজ্ঞা বিধায়ক সূত্র। এটা পদ সংজ্ঞা বিধায়ক সূত্র। ঠিক আছে, যেমন ধরো আমরা যে আগে রামহ করলাম, রামহ করলাম, দেখো এই যে রাম এর অন্তে সু আছে না? রাম এর অন্তে সু আছে। এই সুটা দেখো সুপের মধ্যে অন্তর্গত। এই যে সুপ, এই সুপের মধ্যে সু আছে। তাহলে রামহ এখানে সু আছে, মানে ওই যে সু ঔ জ সমুট স্তাভ্যামভিস যেগুলো বললাম, এই সবগুলোই কিন্তু একটা একটা সুপ। মানে সুটাও সুপ, সু ঔ, আচ্ছা এটা ও হয়ে গেছে, এটা ও হবে। ঔটাও সুপ, যশটাও সুপ, অমটাও সুপ, ঔটাও সুপ, ষষ্ঠাও সুপ, টাটাও সুপ, প্রত্যেকটা সুপ। সুপ অন্তে যার, তাহলে এই যে সু মানে সুপ, এটা কার অন্তে আছে? এটা কার অন্তে আছে বলো? কার অন্তে আছে? কার অন্তে আছে? ময়ের। ময়ের কেন? রামও, এটা সম্পূর্ণ রামও। ঠিক আছে, মানে ময়ের পরে তো আছেই, ময়ের পরে তো আছেই। ঠিক আছে, কিন্তু এখানে বুঝতে হবে রামের, কারণ পদ সংজ্ঞা তো আর মানে কেবলমাত্র পদ বলতে তুমি মকে তো বলতে পারবে না। পদ বলতে হচ্ছে তুমি সম্পূর্ণ আহ সম্পূর্ণ রামকে বুঝতে হবে, রামেরই পদ সংজ্ঞা হয়, সম্পূর্ণ রামেরই পদ সংজ্ঞা হয়। ঠিক আছে, হুম, অতএব রামের এখানে পদ সংজ্ঞা হয়। অতএব রামের পরে যেহেতু সুপ আছে, রামটা হচ্ছে সুবন্ত। হুম, সু হলো একটি সুপ, এবং এই সুপটি রাম এর অন্তে আছে, তাই রাম হলো সুবন্ত। সেই জন্য আলোচ্যমান সূত্র দ্বারা এখানে রামের পদ সংজ্ঞা হবে, আলোচ্যমান সূত্র দ্বারা রামের পদ সংজ্ঞা হবে। ঠিক আছে, দেখো বোঝা গেল। একইভাবে ধরো বলা হলো ভূ যোগ
তিপ হয় ভবতি। তিপটা দেখো তিঙের মধ্যে আছে, এই তিপটা দেখো তিঙের মধ্যে আছে, যে তিপ তিঙের মধ্যে আছে, তাহলে তিপ মানে তিং, তিপ ইজ ইকুয়াল টু তিং। সেই তিংটা কার অন্তে আছে? ভুয়ের অন্তে আছে। তিপটা কার অন্তে আছে? ভুয়ের অন্তে আছে, অতএব ভুটা হয়ে গেল তিঙন্ত। অতএব সম্পূর্ণ ভূতি দে ভবতি, সম্পূর্ণ ভূতি ভবতি, এটার পদসংজ্ঞা, এটার পদসংজ্ঞা হয় কোন সূত্র দিয়ে? না ওই সুপ্তিঙন্তম পদম, এই সূত্র দিয়ে পদসংজ্ঞা হয়। দেখো বোঝা গেল? হুম। হুম, পরবর্তী কি সূত্র আছে? হলোনন্তর সংযোগ। সূত্রার্থ, অচের দ্বারা ব্যবধান রহিত যে হল, তাদের সংযোগ সংজ্ঞা হবে। অচের দ্বারা ব্যবধান রহিত, ধরো বলা হলো, মানে মূল বক্তব্য হচ্ছে দুটো হল বর্ণের মাঝে যখন কোনো অচ থাকে না, তখন সেই হল বর্ণ দুটির সংযোগ সংজ্ঞা হয়। দুটি হল বর্ণের মাঝে যখন কোনো অচ বর্ণ থাকে না, তখন সেটা সংযোগ সংজ্ঞা হয়। ধর বলা হলো মুক্তি, এই মুক্তি ভাঙবো ম উ ক ত ই। দেখো এই একটা হল বর্ণ, এই একটা হল বর্ণ, এদের মাঝে কি অচ বর্ণ আছে? হ্যাঁ কি না? এদের মাঝে অচ বর্ণ আছে? হ্যাঁ কি না? এদের হ্যাঁ। মাঝে তাহলে অচ বর্ণ আছে মানে, অচ বর্ণ আছে মানে অচের দ্বারা ব্যবধান যুক্ত। অচ বর্ণ আছে মানে অচের দ্বারা ব্যবধান যুক্ত, মানে অচের দ্বারা, এই যে উকারটা হচ্ছে অচ, এই অচের দ্বারা ম এবং ক হচ্ছে ব্যবধান যুক্ত, ঠিক আছে? কিন্তু এই অচের দ্বারা ব্যবধান যুক্ত হওয়া চলবে না। অচের দ্বারা ব্যবধান যুক্ত হওয়া চলবে না, তবে সেই রকম অচের তোমার সংযোগ সংজ্ঞা হবে, ঠিক আছে? যেমন ধরো এই যে যেমন ধরো ক এবং ত, ক এবং ত এদের মাঝে কি অচ আছে? এদের মাঝে কি অচ আছে? হ্যাঁ কি না? না। তাহলে নেই মানে, এদের মাঝে অচ নেই মানে এরা অচের দ্বারা সংযোগ রহিত। এদের মাঝে অচ নেই মানে, এদের মাঝে অচ নেই মানে এরা অচের দ্বারা সংযোগ মানে বা ব্যবধান, অচের দ্বারা ব্যবধান রহিত, অচের দ্বারা ব্যবধান রহিত। হুম।
হুম তাহলে দেখো যে যে হল বর্ণগুলির মাঝে কোনো অচ থাকে না সেই হল বর্ণগুলির সংযোগ সংজ্ঞা। তাহলে এখানে সংযোগ সংজ্ঞা কাদের হবে? ক এবং ত এদের, ক এবং ত এদের সংযোগ সংজ্ঞা হবে। ঠিক আছে, যেমন ধরো আরো বলা হলো যে কৃষ্ণ, ক রি ত স ন অ। দেখো এখানে বলো তো কোন বর্ণগুলো সংযোগ সংজ্ঞা হবে? এখানে বলো তো কোন বর্ণগুলির সংযোগ সংজ্ঞা হবে? কোন বর্ণগুলির সংযোগ সংজ্ঞা বলো? দন্তস্ব দন্তন্য। আর হবে না? ত দন্তস্ব তো হবে। হ্যাঁ, ত দন্তস্ব দন্তন্য একসঙ্গে সবগুলোর, ত দন্তস্ব দন্তন্য। ঠিক আছে, ত দন্তস্ব দন্তন্য এই সবগুলোর এখানে সংযোগ সংজ্ঞা হবে। হুম, তাহলে এইগুলো এখানে এই তিনটের সংযোগ সংজ্ঞা হবে। হুম, পরবর্তী হ্রস্বম লঘু। পরবর্তী হচ্ছে দীর্ঘঞ্চ, না সংযোগ, দীর্ঘঞ্চ সূত্র, দীর্ঘঞ্চ। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল। এবং পরবর্তী হচ্ছে হুম হুম জুস। এখন পড়াচ্ছি তেমন করো না কথা, এই তো আছে।
সংযোগে পরে সতি হ্রস্বমপি বর্ণঃ গুরু সংগঃ স্যাৎ। মানে সংযোগ পরে থাকলে হ্রস্ব বর্ণ গুরু সংগক হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ সংযোগ পরে থাকলে হ্রস্ব বর্ণ গুরু সংগক হয়। সংযোগ পরে থাকলে হ্রস্ব বর্ণ গুরু সংগক হয় না। যেমন ধরো বললাম মুক্তি, দেখো এই যে এইগুলো সংযোগ হ্যাঁ কিনা, এই দুটো সংযোগ বর্ণ হ্যাঁ কিনা? হ্যাঁ। তাহলে এইগুলো সংযোগ বর্ণ, তাহলে এইগুলো পরে থাকার জন্য সংযোগ বর্ণ পরে আছে, তাই এই যে হ্রস্ব বর্ণ যে উকারটা, এটা উকারটা হ্রস্ব তো, দেখো উকারটা হ্রস্ব হ্যাঁ কিনা? উকার হ্রস্ব তো, হ্যাঁ কিনা? হ্যাঁ। উকারটা হ্রস্ব, তাহলে এই হ্রস্ব বর্ণের গুরু সংজ্ঞা হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি এটা হ্রস্ব, কিন্তু সংযোগ পরে থাকার জন্য ওই হ্রস্বটাও গুরু বলে তোমাকে ধরতে হবে। এগুলো তোমরা ছন্দ পড়ার সময় এগুলো কাজে লাগে অনেক। ছন্দ পড়ার সময় যদি তুমি, আমরা তো এমনি লক্ষণ ধরে ধরে পড়ি, যদি লৌকিক ছন্দ পড়ি না, এইগুলো হিউজ কাজে লাগবে। মানে এগুলো প্রতি পদে পদে আসে যখন আমরা বর্ণ মানে লঘু গুরু বিচার করি। এই ছন্দ পড়তে গিয়ে যখন লঘু গুরু বিচার করা হয়, তখন এই যে সংযোগ পরে থাকলে এগুলো অনেক কাজে লাগে। মানে এগুলো প্রত্যেকটা মুহূর্তে এগুলো আসে। ঠিক আছে, আজকে বলেছিলাম শেষ করব, বেশি নিয়েও শেষ করে দিলাম। মাঝে একটু ডিস্টার্ব হয়েছে।